আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি, ঢাকা জজ কোর্ট। তো আজকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমরা ৯ ধারাটা দেখি যে এখানে কি বলা হয়েছে। ঠিক আছে, তো ৯ ধারা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হইতে দখলচ্যুত হয়, যদি কোনো ব্যক্তি স্থাবর সম্পত্তি হইতে দখলচ্যুত হয়, হ্যাঁ মানে বেদখল হয়। এখন এটা কিভাবে হবে, কি শর্ত থাকবে সেটা একটু দেখি। তার সম্মতি ছাড়া এবং আইনগত প্রন্থা ছাড়া। এই লোকটা যে বেদখল, এখানে তার অনুমতি নিয়ে তো তাকে আর বেদখল করবে না, তার সম্মতি ছাড়া আর আইন অনুযায়ী তো তাকে করবে না। আইনগত প্রন্থা ছাড়া যে ব্যক্তিটা সম্পত্তি থেকে বেদখল হবে সেই ব্যক্তিটা কি করতে পারবে, ৯ ধারায় মামলা করতে পারবে। ঠিক আছে, তো ৯ ধারা মোকদ্দমা দায়েরের জন্য দেখতে হবে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির উপর হ্যাঁ দখল উদ্ধারের জন্য শুধুমাত্র বাদীর পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে মোকদ্দমা দায়ের করা যায়। এই কথাটার অর্থ হচ্ছে যে আপনি ৯ ধারায় যে মামলা করবেন তখন আপনার দেখতে হবে যে আপনি বেদখল হয়েছেন, তার পূর্বে আপনি সেই সম্পত্তির দখলে ছিলেন। ঠিক আছে, এক্ষেত্রে বাদীর সম্মতি ছাড়া এবং আইনগত প্রন্থা ছাড়া তাকে দখলচ্যুত করা হয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। হ্যাঁ, তাহলে আমরা ৯ ধারায় কী দেখলাম, আমরা ৯ ধারা দেখলাম যে ৯ ধারা মোকদ্দমা দায়ের করতে হইলে সে সম্পত্তিতে তাকে পূর্বে দখলে থাকতে হবে এবং তাকে তার সম্মতি ছাড়া তাকে বেদখল করতে হবে, এবং এই বেদখলটা যে সে হবে সেটা আইনগত পন্থা ছাড়া হবে। এটা হচ্ছে মানে এটা এই ধারাটার মানে কথা, মূল কথা। এখন এটা একটা উদাহরণ দেখি যে উদাহরণে কি বলা হয়েছে, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। ঠিক আছে, তো মনে করি এ নামক একটি ব্যক্তি এক খণ্ড জমির দখলে ছিল। এখন বি নামক আরেকটি ব্যক্তি একে তার সম্মতি এবং আইনগত প্রন্থা ছাড়া সম্পত্তি হতে দখলচ্যুত করে। হ্যাঁ, এই ক্ষেত্রে এ তার পূর্ববর্তী দখলের উপর ভিত্তি করে ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করবে। হ্যাঁ, এই কথাটার অর্থ হচ্ছে যে এ নামক একটি ব্যক্তি একটা সম্পত্তিতে দখলে ছিল, বি ব্যক্তি এসে কী করলো, তার সম্পত্তি ছাড়া আর আইনগত পন্থা ছাড়া কী করলো, তাকে বের করে দিচ্ছে। এখন এ তো একটা প্রতিকার পাবে, যেহেতু তাকে বের করে দিচ্ছে, এ তখন কী করবে, এই যে ৯ ধারায় একটা মামলা করবে। এই কথাটার অর্থ এটাই। হ্যাঁ, এই ক্ষেত্রে সত্য বা মালিকানা ছিল এটা বিষয় না। ৮ ধারায় বিষয়টা কী ছিল, ৮ ধারায় বিষয়টা ছিল যে সত্য বা মালিকানা থাকতে হবে, আর ৯ ধারার এটা বিষয় নয়। এইখানে বিষয় হচ্ছে যে মামলা করার পূর্বে সম্পত্তির দখলে ছিল এবং তার সম্মতি ছাড়া এবং আইনগত প্রন্থা ছাড়া। এই সহজভাবে আমরা এই কথাগুলো একটু মনে রাখি যে কখন আমরা ৮ ধারায় মামলা করব, কখন আমরা ৯ ধারায় মামলা করব। ঠিক আছে, তো ৯ ধারা বাদীকে প্রমাণ করতে হবে যে সম্পত্তিতে বাদীর দখল এবং বেদখল, সম্পত্তিতে বাদীর দখল এবং বেদখল, এটা ৯ ধারা প্রমাণ করতে হবে। এই দখল বেদখলের অর্থ হচ্ছে তিনি সম্পত্তিতে দখলে ছিলেন, বাদী প্রথমে সম্পত্তিতে দখলে ছিলেন, সেখানে বসবাস করতেন, বিবাদী এসে কী করছে, তার সম্পত্তি ছাড়া তাকে বেদখল করে দিছে। এই কথাটার অর্থ হচ্ছে এটাই। ঠিক আছে, আর সে যে বেদখল হইল, এই বেদখল হওয়ার ৬ মাসের মধ্যে তাকে কি করতে হবে, তাকে ৯ ধারায় মামলা করতে হবে। হ্যাঁ, এখন ৯ ধারার আদালত কি দেখবে, ৯ ধারায় যে আপনি মামলা করবেন, এখন আদালত কিভাবে এই ৯ ধারায় মামলাটা আমলে নিবে, সেটা আদালত দেখবে। যে আদালত সত্যের প্রশ্ন এখানে বিচার করবে না। আমি শুরু থেকেই বলতেছি যে মালিক থাকবে, যার মালিকানা থাকবে, যার সত্য থাকবে, সে ৮ ধারায় মামলা করবে। আর ৯ ধারায় শুধু আদালত দুটি বিষয়ে দেখবে। একটা বিষয় হচ্ছে আপনি দখলচ্যুত হয়েছেন, হ্যাঁ আপনার সম্মতি ছাড়া, আর হচ্ছে যে আইনগত প্রন্থা ছাড়া। ঠিক আছে, এই দুটো বিষয় আদালত দেখবে, তাহলে আপনাকে ৯ ধারায় আদালত মানে মামলা আমলে নিবে। ঠিক আছে, এই দুটো বিষয় আদালত দেখে আমলে নিবে। এখন যে তামাদি আইনের একটু আগে যে বললাম যে ৬ মাসের মধ্যে মামলা করবে, এটা কোথায় পাইলাম, এটা হচ্ছে তামাদি আইনের আপনার ৩ অনুচ্ছেদ, তামাদি আইনের ৩ অনুচ্ছেদে উল্লেখ করাই আছে, যখন আপনাকে বেদখল করা হবে তখন থেকে আপনি ৬ মাসের মধ্যে মামলা করবেন। হ্যাঁ, তো আপনাকে মামলা করতে হলে ৬ মাসের মধ্যে মামলা করতে হবে।
কেউ যদি সরকার কর্তৃক বেদখল হয়, সরকার কর্তৃক যদি কোনো সম্পত্তি থেকে বেদখল করা হয়, তখন কী করেছে, আমরা 8 ধারায় পড়ছিলাম যে 8 ধারায় সে মামলা করবে, সে 9 ধারায় মামলা করতে পারবে না। সরকার কর্তৃক কোনো সম্পত্তি থেকে বেদখল হলে সে 8 ধারায় মামলা করবে, সে কিন্তু 9 ধারায় মামলা এটা করা যাবে না, ঠিক আছে। আর এখন যে মামলা হইলো, এখন এই মামলার বিচার হইলো, এখন এটা একটা ডিগ্রি বা আদেশ, তো আদালত আপনাকে কিছু একটা দিবে, ডিগ্রি দিবে বা আদেশ দিবে। এখন আদালত 9 ধারার অধীনে যে আপনাকে ডিগ্রি দিল, এটার বিরুদ্ধে আপনি কী করবেন বা এটা আপনার প্রতিকার কী? এই ডিগ্রির বিরুদ্ধে কিন্তু আপনি আপিল করতে পারবেন না, এটার বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হবে। 9 ধারার অধীনে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হবে, আপিল আপনি করতে পারবেন না, আপিল রিভিউ এগুলো আপনি করতে পারবেন না। আপনি করতে পারবেন কি, আপনি রিভিশন করতে পারবেন। এখন আপনি 9 ধারায় যে আদেশ বা ডিগ্রি রিভিশন কোথায় করবেন সেটা একটু দেখি, ঠিক আছে। তো 9 ধারার অধীনে যখন আপনি ডিগ্রি পাবেন, একটু মনে রাখেন, যখন আমরা ডিগ্রি পাবো তখন আমরা হাইকোর্টে রিভিশন করব। আর যখন আমরা আদেশ পাবো, 9 ধারার অধীনে যখন আমরা আদেশটা পাবো, তখন আমরা কি করব, তখন আমরা জেলা জজ বা হাইকোর্ট বিভাগে আমরা রিভিশনটা দায়ের করব, ঠিক আছে। এখন 9 ধারায় তো আপনি এভাবে মামলা করবেন না, ফ্রিতে তো মামলা করবেন না, আপনাকে তো একটা কোর্ট ফি দিতে হবে। যেরকম 8 ধারায় কোর্ট ফি আপনার মূল্যানুপাতিক, আর এখানে হচ্ছে মূল্যানুপাতিকের অর্ধেক আপনাকে কোর্ট ফি দিয়ে আপনাকে মামলাটা দায়ের করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।